প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার, জানালেন মির্জা ফখরুল। পুশিনের ঘটনা রোধে সীমান্তে নজরদারি জোরদারের তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বলেছেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইইউ, জানালেন রাষ্ট্রদূত। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগী, আনা হয়েছে আরও 15 লাখ ডোজ ভ্যাকসিন। নেত্রকোনায় 11 বছরের শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন। অভিযুক্ত শিক্ষক সাগর গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রতিবেশী দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক চায় বাংলাদেশ, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বিদেশি বিনিয়োগ সহজতর করতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা, জ্বালানি সংকট নিরসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কম্পাসের আয়োজনে বুধবার দাতা দেশগুলোর প্রতিনিধিদের সাথে সংলাপে বসে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বিষয় ছিল বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথ সুগম করা। আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবর্তন, বঙ্গোপসাগরের সুরক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়। অবকাঠামোগত সমস্যা আছে, দুর্নীতি আছে, আমাদের আরও বিভিন্ন রকমের ব্যারিয়ার আছে। তারপরে এখানে সিকিউরিটি সমস্যা আছে, মেরিটাইম যে সমস্যা সেগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে, ডিফেন্স রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। এখানে যারা উন্নয়ন সহযোগী আছেন তারা হচ্ছে কি তাদের প্রবলেমগুলো বেশিরভাগ ফোকাস করেছেন যে আমরা এইটা ফেস করছি, আপনারা এটা কবে ঠিক করবেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দেশকে স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংলাপ শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিদ্যমান নানা সংকট সমাধানের মধ্য দিয়ে বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমাদের সিকিউরিটি একটা আলাদা কোশ্চেন আছে যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। এই ধরনের সংলাপ ধারাবাহিকভাবে চালিয়ে গেলে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পথ বের করা সম্ভব হবে বলে প্রত্যাশা আয়োজকদের। আমাদের বে অফ বেঙ্গল যে আছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পশ্চিমবঙ্গের অস্থিরতায় সম্ভাব্য পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট সব মামলা যাচাই করা হবে। জেলা প্রশাসকদের এ বিষয়ে 1 মাসের মধ্যে সব মামলার তথ্য জমা দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে সংঘাত সহিংসতা। দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠায় শঙ্কা করা হচ্ছে এর আঁচ লাগতে পারে বাংলাদেশেও। এখনো উদ্বেগজনক কিছু না ঘটলেও সম্ভাব্য পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। সম্মেলনের শেষ দিনের অধিবেশনে আগামী ঈদযাত্রায় নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে হওয়া মামলায় কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে কিনা তা যাচাইয়ে 5 অগাস্টের পর হওয়া সব মামলার তথ্য চাওয়া হয়েছে। তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে যে জেলাওয়ারি কতগুলো মামলা
সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। আরেক অধিবেশনে জেলা প্রশাসকদের এখন থেকে কোনো খেলার মাঠ, মেলা বা প্রদর্শনীর জন্য বরাদ্দ না দেওয়ার নির্দেশনা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেয়া সরকারের সুবিধার স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। আমাদের সেবাগুলো এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা যেন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ভালো মতো কাজ করেন, ওখানকার প্রবলেমসগুলো আমাদের পর্যন্ত আসার জন্য যেন সকল ধরনের দুর্নীতিমুক্ত তারা থাকতে পারেন। আরেক অধিবেশনে পরিবেশ দূষণ রোধে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু। সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা দেব। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আনি। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। আনি বলেন, সফরে অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ সময় ২০,০০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে বলে জানান মন্ত্রী। পদ্মা ব্যারেজ সম্পর্কে তিনি বলেন, এই বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার, একনেকে উপস্থাপন হবে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ১৮০ দিনে কি কি কাজ সম্পন্ন হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে, হয়তো আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ করতে পারবো। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি আমরা কন্টিনিউ করব। এর মধ্যেই এই মে মাসে মাননীয় প্রধানমন্ত্রী 2টা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুর যাচ্ছেন 16 মে, এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচিও ওনার কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশের বিনিয়োগের ওপর। তাই সত্যিকার অর্থেই কার্যকর করা হবে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস। রাজধানীর এক হোটেল তৈরি পোশাক শিল্প নিয়ে সেমিনারে এমন কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের সঠিক পরিবেশ নিশ্চিতে সবার আগে লজিস্টিক ব্যয় কমাতে চায় সরকার। গতি বাড়ানো হবে চট্টগ্রাম বন্দরে। বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি পরবর্তী প্রধান দুটি চ্যালেঞ্জ সহজ শর্তে ঋণ সুবিধা হারানো এবং আন্তর্জাতিক বাজারে বিশেষ বাণিজ্যিক সুবিধা হারানো। তাই নতুন ও উদীয়মান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তোলার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। We are going to make the one-stop service a real one-stop service. Everything put in one place, and everything will be channeled from one office to different government agencies and will be coordinated from one office. So an investor or a new company will not have to knock door after door to get all the clearances and get frustrated, exhausted after a couple of months. শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে তা রোধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি জানান, কিভাবে নীতিগতভাবে এসব মূল্যবোধ উন্নত করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও জানান, সারা দেশের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে বিএনসিসি কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নিরক্ষরতা দূর করা এবং জাতীয় দুর্যোগ মোকাবেলায় বিএনসিসির ভূমিকা আরও জোরদার করার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে। তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। As
অ্যাজ এ হোল আমাদেরকে ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, সোসাইটির ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, এটাকে আপহোল্ড করার জন্য আজকের মূলত এই পলিসি ডিসকাশন হয়েছে। সেটাই আমরা করছি। সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইজ এ সেকেন্ড ডিফেন্স লাইন। এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারে নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। দেশে হাম আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে হাম পরবর্তী জটিলতা। বিশেষ করে নিউমোনিয়া সহ নানা আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর চেয়েও অনেক ক্ষেত্রে হাম এখন বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এদিকে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1654 জন। হাম প্রতিরোধে 15 লাখ MR ডোজ টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মেজবা রহমানের রিপোর্ট। হাম ও হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগ বাড়াচ্ছে। যদিও নতুন করে হাম আক্রান্তর হার কিছুটা কমেছে, তবে সুস্থ হওয়ার পরেই নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হাম থেকে সেরে ওঠার পরও অনেক শিশুরই শ্বাসকষ্ট, নিউমোনিয়া কমছে না। সন্তানদের এমন কষ্টে অসহায় বোধ করেন মা বাবারা। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া থেকে এরকম হাম রোগে জটিলতা ভুগছিল আমার ছেলে। হাম গোড়া গোড়া লাল দাগ হয়ে গেছিল, মুখ দিয়ে কিছু খাইতে পারতো, মুখের ভিতরে ঘা হয়ে গেছে। তারপর আবার নিউমোনিয়ার ওই ছিল, শ্বাস হতো। আমার ছেলেটা ডবল নিউমোনিয়া হয়েছে, মানে হামের পরে ডবল নিউমোনিয়া হওয়ার পরে শ্বাসকষ্ট এত পরিমাণ, মানে আপনার 5 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া লাগছে। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন দেওয়ার পরে হামে নতুন আক্রান্তের সংখ্যা কমে গেছে। তবে হাম পরবর্তী রোগে সংক্রমিত হয়ে যেসব শিশু ভর্তি হচ্ছে তাদের চিকিৎসায় লাগছে দীর্ঘ সময়। যে বাচ্চাগুলা অলরেডি এখানে এফেক্টেড হয়ে গেছে মিজলস, সেইগুলি এখানে যেগুলো ভর্তি আছে নিউমোনিয়া, এগুলো কিন্তু লং টার্ম লাগতেছে। অনেক সময় 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ যাবত এখানে ভর্তি আছে, কারণ বায়োলেটারাল ইনফেকশন হয়ে লাংসের যে ড্যামেজ হয়ে গেছে এগুলো রিপেয়ার করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। ঝুঁকির দিক থেকে হাম অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক হয়ে উঠেছে বলে জানিয়েছেন এই চিকিৎসক। ডেঙ্গুতে দেখা গেল আমাদের প্রতি বছরে আমাদের হাসপাতালে 1 জন বা 2 জনের মৃত্যু হয় না, কিন্তু এবার হামে কিন্তু আমাদের ক্যাজুয়ালিটি অনেক বেশি। আমাদের শিশু হাসপাতালে গত 3 মাসে অফিসিয়ালি প্রায় 22 জনের মৃত্যু হয়েছে। এদিকে হাম প্রতিরোধে 15 লাখ MS ডোজ টিকা দেশে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী 10 মে আরও 1.8 কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে। 419 কোটি 600 কোটি টাকা অব্যয়িত ছিল, ওই টাকাটা আমরা এডিবির সাহায্যে রিলিজ করে তড়িৎ গতিতে আমরা ইউনিসেফের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমরা নিয়েছি, এই ভ্যাকসিনগুলো নিয়েছি। তার মধ্যে শর্টেজ ছিল, হোয়াট উই ডিড, এটা আসলে আমরা আমাদের সকলের, এটা আমাদের অহংকার এবং আমাদের এক্সপার্টাইজ। আমরা গ্যাভিকে অনুরোধ করে অ্যাডভান্স ডেলিভারি নিয়ে নিয়েছি ওদের কাছে। সাবসিকুয়েন্টলি নাও উই আর গোয়িং টু রিপ্লেস দেম। সামনে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে একসঙ্গে 2 ব্যাধি শিশুদের জন্য আরও ভয়াবহ হতে পারে বলে সংখ্যা বিশেষজ্ঞদের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে হাম ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ, সিলেট ও রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 3 শিশু। 16 এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে 4.5 মাস বয়সী এক শিশুকে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মোট 26 শিশুর মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে আরও 17 শিশু। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 20 জন। এদিকে হাম ও উপসর্গ নিয়ে রোগী বাড়ছে সিলেটে। গত 24 ঘন্টায় নতুন করে ল্যাবে 5 জনের হাম শনাক্ত হয়েছে। MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 8 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 32 শিশু। রাজশাহীতে মৃত্যু হয়েছে এক শিশুর। নেত্রকোনার মদনে 11 বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহের গৌরীপুরে এক আত্মীয়ের বাসা থেকে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে পাশবিক নির্যাতনের শিকার হওয়া শিশুটির পরিবার। ময়মনসিংহ স্টাফ রিপোর্টার অমিত রায়ের রিপোর্ট।
নেত্রকোনার মদন উপজেলার হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত 11 বছরের শিক্ষার্থী। মা কাজ করেন সিলেটে, বাবা তাদের সাথে থাকে না বহুদিন। শিশুটি তার নানির কাছে থেকে মাদ্রাসায় পড়ত। সম্প্রতি ওই শিশু শিক্ষার্থীর শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। গত 18 এপ্রিল শিশুটিকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান শিশুটি অন্তঃসত্ত্বা। সোনোগ্রামে আমি যেটা পেয়েছি যে তার প্রেগন্যান্সির বয়স হচ্ছে অ্যারাউন্ড 27 উইকস 5 ডেজ, 27 সপ্তাহ 5 দিন, এবং মানে বাচ্চার ওভারঅল হেলথ কন্ডিশন যেটা আসলে তো 11 বছর, তার তো এটা বিকাশের শরীর, সে বড় হচ্ছে আস্তে আস্তে। শিশুটি জানায় গত 2রা অক্টোবর মাদ্রাসা ছুটির পর ভয় ভীতি দেখিয়ে তার সাথে পাশবিক আচরণ করে শিক্ষক আমানুল্লাহ সাগর। পরে তোমার কি ধরনের ভয় দেখাইছে? মায়ের ধরে ভয় দেখাইছে? হ্যাঁ, মারতেন। পরে তোমার আম্মার কাছে তুমি বলো নাই? না। পরে কবে? আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মধ্যে হাত দিছে, দেখে উঁচু লাগে, উঁচু লাগে আর কি। তারপরে এরকম ঘটনা, তারপরে আম্মু ওরে বলছেন। এ ঘটনায় গত 23 এপ্রিল শিশুটির মা শিক্ষক আমানুল্লাহর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ঘটনাটা বুঝতে পারছি, মানে আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে আসার পরে আমার মেয়ের পেটের উপরে হাত পড়লো আমার, পড়ার পরে আমি জানতে পারলাম, কিন্তু আমি তারপরেও শিওর না। আমি আবার ইয়াত গেলাম মদন, গিয়ে আলটা করলাম, আলটা করে দেখলাম ও 6 মাস হয়ে গেছে। এখন আমার মেয়ের সঙ্গে যে এই ঘটনাটা ঘটছে, আর কারোর সাথে যেন এই ঘটনা না ঘটে, এটাই আমি বিচার চাই। এই নাতি আমার কাছে থাকে, আমি লালন পালন করি, মাঝে মাঝে তার মাছ ধরাও যায়। তার ঘটনাটা হ্যাঁ করছে, এই ঘটনার স্থলে যাতে আমার দ্বারা বিচার চাই, যাতে কোনো সময় যাতে কোনো হিমিলির অঘটনা না ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ গা ঢাকা দেয়। বুধবার ভোর 4:15টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব 14-র একটি দল। ঘটনার পর থেকেই গত 3 দিন থেকে কাজ করছি। তো সে প্রথমে গেছে গাজীপুর, তারপরে গেছে টঙ্গী, তারপরে ওখান থেকে চলে এসছে গৌরীপুর। তো আমরা কিন্তু তার ট্রাভেলটা আমরা দেখতেছিলাম, কিন্তু সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি আর কি। সে তো অস্বীকার করতেই পারে, তদন্তে যদি সে নির্দোষ প্রমাণিত হয় তখন তাকে অবশ্যই আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তদন্তকারী কর্মকর্তা। এদিকে নিজেকে নির্দোষ ও বিষয়টিকে তার বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ। অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। ধর্ষণের ঘটনা সুষ্ঠু বিচারের জোর দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অতীতে সড়কে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এখন থেকে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি জানান, আসন্ন কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাবেচা নিশ্চিত করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। মোতায়েন করা হবে র্যাব ও সেনাবাহিনী। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, হাটে জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি সেবার জন্য স্থাপন করা হবে মেডিকেল বুথ। এ সময় সেখানে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। আমানত ফিরে পেতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। সকাল 10টার দিকে মহানগরীর নিউ মার্কেট এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। ব্যাংকের আমানতকারীরা তাদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও দ্রুত আমানত ফেরতের নিশ্চয়তা দাবি জানান। পাশাপাশি হেয়ার কাট বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং গ্রাহকদের হয়রানি বন্ধের আহ্বানও জানান তারা। এদিকে বিক্ষোভের সুযোগে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এর আগে রবি ও সোমবার একীভূত হওয়া ব্যাংকগুলোর বিভিন্ন শাখার সামনে বিক্ষোভ ও তালা মেরে দেন ব্যাংকগুলোর গ্রাহকেরা। নড়াইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী সাকিব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে নড়াইল সদর থানার বহিরগ্রাম এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। স্বামী সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার সপরিবারে নড়াইলের বহিরগ্রাম এলাকায় খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে যায় ওই দম্পতি। চাঁদনীর স্বামী সাকিব শেখ মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাত 1:30টার দিকে ঘুমের মধ্যেই চাঁদনীকে কুপিয়ে জখম করে সাকিব। চাঁদনীর আর্তচিৎকারে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সাকিব স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। রক্তমাখা বটিটি উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামে চুরি করা 9.5 টন কাপড়ের রোল উদ্ধার এবং এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত 24 এপ্রিল কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানি করা প্রায় 60 লাখ টাকা মূল্যের 163টি কাপড়ের রোল চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরে নেওয়ার পথে চুরি করা হয়। এ ঘটনায় হালিশহর থানায় মামলা করার পর তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। ছায়া তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর হাতিয়া থানার আজিমনগর ও চর জব্বর থানার অধীন চর মজিদ ভুইয়ার হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি করা হয় 163টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত আবুল বাশারকেও গ্রেফতার করে ডিবি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা কাপড়ের আনুমানিক মূল্য 60 লাখ টাকা বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণের নামে খাল ও ফসলি জমি থেকে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে সড়ক, বসতবাড়ি ও পোল কালভার্ট ধসে পড়ার আশঙ্কা স্থানীয়দের। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার। নোয়াখালী উত্তরের প্রতিনিধি মোহাম্মদ হাসান এর তথ্য ও ছবিতে রিপোর্ট। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নোয়াখালীর সোনাপুর মান্নাননগর হানিফ চেয়ারম্যান বাজার হয়ে লক্ষ্মীপুর জেলা আলেকজান্ডার সড়কের পাশ প্রশস্তকরণের কাজ চলছে। সরেজমিনে দেখা গেছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর হানিফ চেয়ারম্যান বাজার, নূর পাটোয়ারের হাট ও সুবর্ণচরের বিভিন্ন এলাকায় খাল এবং জমির মাটি তুলে সড়ক প্রশস্ত করা হচ্ছে। এতে খালের গভীরতা বেড়ে গিয়ে সড়ক, আশপাশের বসতবাড়ি ও খালের ওপর চলাচলের পোল কালভার্ট ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এখন আমরা তো বাধা দিছি, বাধার হরে হাতের আঙ্গুর আর গালি গাছ করে খাইলে আমরা ঠিক করুম। এখন আমরা আঙ্গুর তো বাড়ি বেশি ভাঙি যাওয়ার দরকার আমরা চান জোর করি আরো বাই কাড়ি লইছি। শুধু খাল নয়, ফসলি জমি, বাগান, এমনকি মসজিদের জায়গা থেকেও মাটি কাটা হয়েছে। দরপত্র অনুযায়ী অন্য জায়গা থেকে মাটি আনার কথা থাকলেও তা মানা হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার। ভাঙি চলে যাবে রাস্তা তো সরকারি মানুষের ইয়েলাই করে, তখন আমরা কোনায় থাকবো। এরা আমাদেরকে সরকারে দোয়া দিতেছে। এই মসজিদের মাটি ভরাট করতে আমরা অনেক কষ্ট করি, খুঁজি বিচারি অনেক কষ্ট করে এই জায়গাটা ভরাট করছি। এরা রাস্তা বানতে যাইয়া আমাদের এখান থেকে মাটি উঠাই নিয়ে রাস্তা বানছে এবং ওই লোকজন আসি বাধা দিছে, কাজ বন্ধ রাখছে। বন্ধ রাখার পরে আবার আবার এইভাবে গাড়ি এখন কারণ না এইভাবে গর্ত করে গেলেছে, রাস্তা সাইডে খালি রেখেছে। 73 কিলোমিটার সড়কের মধ্যে নোয়াখালীর অংশে 18 কিলোমিটার সংস্কারে ব্যয় ধরা হয়েছে 66 কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়াবেল বিল্ডার্সের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ককরণ নোটিশ দেওয়া হয়েছে বলে জানায় নোয়াখালীর সড়ক ও জনপথ বিভাগ। আমাদের রাস্তার যাতে ক্ষতি না হয় সেই প্রেক্ষাপটে আমরা সড়ক সংলগ্ন খালের যে প্রান্ত, এই প্রান্ত থেকে তাদেরকে আমরা বলেছি যে এখান থেকে কর্তন করা যাবে না। আমি এই বিষয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এদিকে জেলা প্রশাসক বলেছেন, শর্ত ভঙ্গ করে সরকারি খাল বা ফসলি জমি থেকে মাটি কাটার সুযোগ নেই। ঠিকাদারের যে শর্ত রয়েছে, যে শর্ত অনুযায়ী তার এই কাজটি বাস্তবায়ন করার কথা, সে যাতে এটি যথাযথভাবে বাস্তবায়ন করে এবং চুক্তির শর্ত মেনে বাস্তবায়ন করে, সেটি শতভাগ প্রতিপালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সড়ক বিভাগকে অনুরোধ করব। দ্রুত এই অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
রাঙামাটির কাপ্তাই লেকের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। জানান হ্রদের উৎপাদনশীলতা বাড়াতে নিয়মিত ড্রেজিং অত্যন্ত জরুরি। পরে প্রতিমন্ত্রী হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন এবং জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। ঝালকাঠির কাঠালিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। পার্টনার ফিল্ড স্কুলের 70 জন সদস্য সহ কৃষক, কৃষানী, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা এতে অংশ নেন। দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে গাইবান্ধায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা। দুই সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানিয়ে ও অভিযুক্তদের আটকের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। জেলার 5 উপজেলায় একই সময় প্রতিবাদ সভা হয়েছে। খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনাজনের উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে দুর্গম হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। একই দিন 2 শতাধিক নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবনযাপন নিশ্চিতে সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার হয়েছে কিশোরগঞ্জে। জেলা সমাজসেবা কার্যালয়ে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়শা আক্তার। প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক মিজাবের রহমান। ঠাকুরগাঁওয়ে বিএডিসির হাইব্রিড ভুট্টার জাতের প্রচার ও প্রসারের জন্য ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পারপগি এলাকায় এর আয়োজন করে বীজ উৎপাদন কেন্দ্র বিএডিসি জেলা শাখা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার, জানালেন মির্জা ফখরুল। হুশিনের ঘটনা রোধে সীমান্তে নজরদারি জোরদারের তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বলেছেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইইউ, জানালেন রাষ্ট্রদূত। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগী, আনা হচ্ছে আরও 15 লাখ ডোজ ভ্যাকসিন। নেত্রকোনায় 11 বছরের শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন। অভিযুক্ত শিক্ষক সাগর গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।